হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ফার্টিলাইজেশন প্রসেস নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা স্পার্মাটোজেনেসিস এবং উজেনেসিস নিয়ে আলোচনা করেছি, মানে গ্যামেটোজেনেসিসের দুটো পার্ট নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করেছি। এরপর যখন দুটোই গ্যামেট যখন তৈরি হচ্ছে, মানে স্পার্ম যখন তৈরি হচ্ছে বা ওভাম তৈরি হচ্ছে, এরপর তারা ফিউজ কী করে হয় সেই প্রসেসটাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন, এবং এই ফার্টিলাইজেশনের প্রসেসটাই আজকে তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি পুরো ভিডিওটা দেখবে, তোমরা বুঝতে পারবে। আর যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই বলবো যে যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিও, আমি তোমাদের কনফিউশন দূর করার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমে চলো জেনে নেওয়া যাক যে ফার্টিলাইজেশনটা কী বা এই প্রসেসটা কী। The process in which union of male and female gametes and formation of pronucleus of a sperm and ovum takes place and diploid zygote form is called fertilization. এখানে কিন্তু পুরো ভেঙে ভেঙে বলে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে একটা প্রসেস যেখানে মেল এবং ফিমেল গ্যামেটের ইউনিয়ন হয়, মানে মিক্সড হয় বা ফিউশন হয়, অথবা যে প্রোনিউক্লিয়াস তৈরি হচ্ছে স্পার্মের বা এবং ওভামের, যেটা কি হয় দুটো ফিউজ হয়ে আলটিমেটলি, যেহেতু স্পার্মের প্রোনিউক্লিয়াস এবং ওভামের প্রোনিউক্লিয়াস বোথ কিন্তু হচ্ছে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম থাকে, মানে 23x নাম্বার অফ ক্রোমোজোম থাকে। তো সেই ক্ষেত্রে দুটো যখন ফিউজ হয় তখন ডিপ্লয়েড জাইগোট ফর্ম করে, মানে জাইগোটের মধ্যে যে ক্রোমোজোম নাম্বারটা থাকে সেখানে কিন্তু ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম থাকে। এই যে টোটাল প্রসেসটা, সেটাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। তাহলে কি হলো ফার্টিলাইজেশন, আরেকবার বলছি, দ্য প্রসেস ইন হুইচ ইউনিয়ন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস অ্যান্ড ফর্মেশন অফ pronucleus of sperm and ovum takes place and then form diploid zygote is called fertilization. ফার্টিলাইজেশন প্রসেসে যাওয়ার আগে একবার ইউটেরাসের যে পুরো স্ট্রাকচারটা সেটা দেখা যাক যে কোথায় কি হয়। চলো একবার ছবিটাতে দেখে নাও। এটা হচ্ছে একটা ইউটেরাসের জাস্ট একটা ডায়াগ্রাম। এই ইউটেরাসের একটা সাইডই আমি জাস্ট এখানে ডিসক্রাইব করেছি, অপোজিট সাইডেও কিন্তু অ্যাজ ইউজুয়াল সেম স্ট্রাকচার দেখা যায়। তো এখানে ইউটেরাসের মধ্যে দেখো আমি এই ওয়েটা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ভ্যাজাইনা, তারপর হচ্ছে সার্ভিক্স, তারপর ইউটেরাসের পুরো বডিটা দেখা যাচ্ছে, এই আপার পার্টটা হচ্ছে ফান্ডাস, এবং সব থেকে যেটা ভাইটাল পার্ট সেটা হচ্ছে এখানে আমাদের ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব, এখানে দেখো ফ্যালোপিয়ান টিউবের বেশ কিছু পার্ট এখানে দেখানো হয়েছে। ফার্স্ট হচ্ছে যেটা একদম জাস্ট বডির সাথে কানেক্টেড, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল পার্ট। এটার কিন্তু ডায়ামিটারটা অনেক ছোট, মানে একদম খুব সরু। তারপর হচ্ছে ইসমাস, দেন হচ্ছে অ্যাম্পালা, এবং অ্যাম্পালা এবং ইসমাসের মাঝামাঝি পোর্শনটাকে বলা হয় অ্যাম্পিউলা ইসমিক জাংশন। দেন হচ্ছে অ্যাম্পালার পরে হচ্ছে ইনফান্ডিবুলাম, আর একদম যে এই ফিঙ্গার লাইক এজেস যেগুলো দেখা যাচ্ছে পার্টসগুলো, সেগুলোকে বলা হচ্ছে ফিমব্রি। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা হচ্ছে অরেঞ্জ কালারের পার্টটা আমি ডিনোট করছি, সেটাকে কিন্তু আমি এখানে ওভারি হিসেবে দেখিয়েছি। ঠিক আছে, তো এটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচার। এবার ফার্টিলাইজেশন প্রসেসের একটা মানে জাস্ট মোটামুটি ধারণাটা আগে দিয়ে দিই যে অ্যাকচুয়ালি কিভাবে হয়। প্রথমত যদি আমি ওভারির সাইডটা দেখি তাহলে দেখা যায় আমরা কিন্তু নর্মালি জানি যে ওভারি থেকে ওভাম রিলিজ হয়। ঠিক আছে, সেটা কিন্তু নর্মালি কখন হয়, যখন ওভুলেশন হয় তখন কিন্তু সেকেন্ডারি উসাইড বা ওভাম আমরা যেটা বলছি সেটা কিন্তু তখন ম্যাচিওর ওভাম নয়, সেটা সেকেন্ডারি উসাইড রিলিজ হয়। নর্মালি কিন্তু ওভারি থেকে ডিউরিং ওভুলেশন, যেটা কখন হয় মেনস্ট্রুয়াল সাইকেলের 14 ডেতে অ্যাপ্রক্স হয়, সেখানে কিন্তু সেকেন্ডারি উসাইড রিলিজ হয়, এবং এখানে যে ফিমব্রিগুলো থাকছে তার একটা সিলিয়ারি অ্যাকশন হয় দেখা যায়। তো এই সিলিয়ারি অ্যাকশন দ্বারা বা এই যে মাস্কুলার কন্ট্রাকশন হয় এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, তার দ্বারা অথবা একটা অ্যাসপিরেশন বা একটা সাকশন প্রসেসের দ্বারা অথবা পজিটিভ কেমোট্যাক্সিস অ্যাক্টিভিটি দ্বারা কি হয়, এই যে ওভাম বা সেকেন্ডারি উসাইডটা রিলিজ হলো সেটা আস্তে আস্তে পিক আপ হয় এবং এসে নিয়ে সেই সেকেন্ডারি উসাইডটা কিন্তু এই অ্যাম্পিউলাতে স্টে করে এবং ওয়েট করতে থাকে স্পার্মের জন্য। যদি স্পার্ম সঠিক টাইমে কিন্তু সেখানে আসে তাহলেই কিন্তু ফার্টিলাইজড হওয়ার চান্স থাকে, আদারওয়াইজ হয় না। এবার বলি এই সেকেন্ডারি উসাইড সাধারণত কতদিন থাকতে পারে, সার্ভাইভ করতে পারে, এটা কিন্তু নর্মালি 12 to 24 আওয়ার্স অ্যাজ ওয়েল, মানে যেখানে সেটা বেঁচে থাকে কিন্তু 48 to 72 আওয়ার্স, 48 to 72 আওয়ার্স। তার মানে স্পার্মের কিন্তু লাইফ স্প্যানটা বেশি।
তাহলে বোঝা গেল। এখানে নর্মালি যেগুলো প্রশ্ন আসে সেটা দেখা যায় যে ওভারি থেকে কি রিলিজ হয়। ওভারি থেকে প্রথমত ওভাম আমরা তো অবশ্যই বলবো, বাট যেটা এক্স্যাক্ট এর টার্মিনোলজি সেটা হচ্ছে সবসময় কিন্তু ওভারি থেকে ওভুলেশনের সময় সেকেন্ডারি উসাইট রিলিজ হয়। এই সেকেন্ডারি উসাইটটা নর্মালি ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পিউলা পার্টে কিন্তু স্টে করে এবং নর্মালি কিন্তু ফার্টিলাইজড হয় অ্যাম্পিউলাতে, বাট এক্স্যাক্ট লোকেশন হচ্ছে ইসমিক অ্যাম্পিউলারি জাংশনে, মানে জাস্ট এই দুটোর কানেকশনের মাঝামাঝি পোর্শনে কিন্তু ফার্টিলাইজেশনটা হয়। যদি এখন প্রশ্ন আসে যে ফার্টিলাইজেশন কোথায় অ্যাকচুয়ালি হয়, তখন কিন্তু যদি উত্তরে অপশানে যদি থাকে যে অ্যাম্পিউলা বা ইসমিক অ্যাম্পিউলারি জাংশন, তাহলে কিন্তু ওই দুটোর মধ্যে সবথেকে বেশি কারেক্ট হবে ইসমিক অ্যাম্পিউলারি জাংশন। আর ইনকেস যদি সেখানে না থাকে, অনলি অ্যাম্পিউলা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তরটা হবে অ্যাম্পিউলা। বোঝা গেছে? এরপর আমরা নর্মালি যদি ধরি যে স্পার্মের ক্ষেত্রে কি হয়, স্পার্মের ক্ষেত্রে দেখা যায় যে 100 of millions অফ স্পার্ম, মানে পুরো অনেক মিলিয়ন, মানে 300-400 মিলিয়নের ওপরে স্পার্ম ডিউরিং সিঙ্গেল ইজাকুলেশন কয়টাস প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু ভেজাইনায় ডিপোজিট হয়। মানে অনেকগুলো, মানে কয়েক মিলিয়নের মতো স্পার্ম সেলস যেগুলো থ্রু সিমেন কয়টাস অ্যাক্টিভিটির মাধ্যমে বা ইন্টারকোর্স বা সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু সিঙ্গেল ইজাকুলেশনে ভেজাইনাতে ডিপোজিট হয়। তারপর সেটা কিন্তু তার মধ্যে 1000, মানে মোটামুটি কয়েক হাজার ইউটেরাইন টিউবের মধ্যে যেতে পারে, মানে ইউটেরাইন ক্যাভিটি বা ইউটেরাইন টিউবের মধ্যে যেতে পারে। তার মধ্যে কিন্তু যে সেকেন্ডারি উসাইট এখানে ওয়েট করছে, সেখানে কিন্তু মোটামুটি 300-500-এর মতো স্পার্ম সেলস পৌঁছতে পারে, বাট অনলি ওয়ান স্পার্মই কিন্তু, মানে সিঙ্গেল স্পার্ম সেলই কিন্তু একটা সেকেন্ডারি উসাইটকে ফার্টিলাইজ করতে পারে বা ওভামকে ফার্টিলাইজ করে জাইগোট করতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? এবার বলি, এখানে কিছু কিছু অ্যাক্টিভিটিস দেখা যায়, যে অ্যাক্টিভিটিসগুলো এরপর আমি নর্মালি বলবো। তাহলে বোঝা গেল এখানে ওভুলেশনের সময়, ডিউরিং ওভুলেশন বা ওভুলেশনের পর যেটা রিলিজ হয় সেটা হচ্ছে সেকেন্ডারি উসাইট, এবং সেই সেকেন্ডারি উসাইটসটা নর্মালি এই ফিমরি দ্বারা, এর সিলিয়ারি অ্যাকশন দ্বারা বা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যে কন্ট্রাকশন আছে সেটার দ্বারা বা অ্যাসপিরেশন পদ্ধতিতে বা পজিটিভ কেমোট্যাক্সিস অ্যাক্টিভিটিতে পিক আপ হয় এবং আলটিমেটলি যে অ্যাম্পিউলার পার্ট আছে সেখানে ওয়েট করে। এবং নর্মালি সেম টাইমে যদি অ্যাজ ইউজুয়াল সেই টাইমের মধ্যে সিঙ্গেল কয়টাস অ্যাক্টিভিটিতে বা ইজাকুলেশনে যখন মিলিয়ন্সের ওপরে যখন এখানে স্পার্ম ডিপোজিট হয় এবং তার মধ্যে কিছু 1000 অফ স্পার্ম কিন্তু সেটা প্রবেশ করতে পারে এবং 300-500-এর মতো স্পার্ম সেল কিন্তু সেকেন্ডারি উসাইটের কাছাকাছি পৌঁছতে পারে এবং অনলি ওয়ান স্পার্ম সেল কিন্তু জাস্ট ফিউজ হতে পারে সেকেন্ডারি উসাইটের সাথে এবং জাইগোট ফর্ম করতে পারে। তাহলে এই হলো টোটাল প্রসেসটা। এবার চলো আমি জাস্ট বলে দিই যে অ্যাকচুয়ালি যে এই যে স্পার্ম সেলসগুলো যায়, এগুলো অ্যাকচুয়ালি কীভাবে উপরের দিকে পিকড আপ হয় বা উপরের দিকে কিভাবে যেতে পারে। নর্মালি তো আমি এখানে বলে দিলাম যে ইউটেরাইন অ্যাক্টিভিটি, টিউবের মধ্যে যে কন্ট্রাকশন আছে সেটা, সিলিয়ারি অ্যাকশন, অ্যাসপিরেশন, এগুলো তো কাজ হয়। বাট আমরা সবসময় জানি যে স্পার্ম মোটাইল হয় কিসের জন্য হয়, মানে তার মধ্যে কি কোন জিনিসটা কাজ করে, এই টোটাল জিনিসটা এবার জানা যাক। স্পার্মের দিক থেকে বলি, তারপর পরে তোমাদেরকে ফ্লো চার্ট বলে দেবো। আগে দেখে নিই স্ট্রাকচার অফ ম্যাচিওর স্পার্মাটোজোয়া। নর্মালি একটা স্পার্মাটোজোয়ার নর্মাল স্ট্রাকচার কি হতে পারে। তো এখানে দেখো একটা হেড লাইক, এখানে নর্মালি এতগুলো পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হেড পার্ট, যে আপার পার্টটা হচ্ছে সেটাই হেড। নেক দেখানো হয়েছে এখানে একটা পিস, নেক পিস। দেন মিডল পিস বা মিড পিস বলা হয় এবং এটা হচ্ছে এন্ড পিস। এবার হেডের মধ্যে কিছু কিছু পার্ট আছে, যেমন হচ্ছে এদের মধ্যে কিছু কিছু পার্ট আছে, যেমন হচ্ছে একদম উপরের লেয়ারটাকে আমরা নর্মালি প্লাজমা মেমব্রেন বলি। যে কটা জিনিস আমাদের কাজে লাগবে আমি জাস্ট সেগুলো জিনিসই বলবো। মোস্টলি ফার্টিলাইজেশন প্রসেসে যেগুলো কাজে লাগে সেগুলো বলছি, জাস্ট একটা আউটলুক দেখাচ্ছি। আর মেন যে টিপ পার্টটা থাকে সেটাকে বলা হচ্ছে এক্রোজোমাল ক্যাপ, যেটার একটা ভাইটাল পার্ট আছে এখানে ফার্টিলাইজেশন প্রসেসে। দেন হচ্ছে এই যে মিডিলে নেক পিসটা থাকে সেখানে থাকছে কিন্তু সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলটার জন্যই কিন্তু আলটিমেটলি মিওটিক 2 ফেজ যেটা সেটা কিন্তু কমপ্লিট হয়।
যেটা কিন্তু সেজন্যই বলা হয় যে আফটার ফার্টিলাইজেশন কিন্তু যে ওভামের যে আলটিমেট মিওটিক 2 ফেজটা সেটা কিন্তু কমপ্লিট হতে পারে। দেন হচ্ছে এই যে মিড পিসের মাঝখানে কিন্তু থাকে মাইটোকন্ড্রিয়া, যেটা কিন্তু স্পার্মকে নর্মালি এনার্জি দেয় বা এটিপি দেয়, ঠিক আছে। আর এটা হচ্ছে টেল এন্ড পিস, যেটা মোটাইল হয় এবং স্পার্মকে কিন্তু ওপরের দিকে যেতে হেল্প করে। তো এই হচ্ছে এটা টোটাল স্ট্রাকচার। এবার আমি বলবো যে অ্যাকচুয়ালি স্পার্ম তো আর স্পার্ম সেলস থাকে না অনলি, তার মধ্যে কিছু কিছু ফ্লুইডেরও কন্ট্রিবিউশন থাকে, যেটাকে আমরা সেমিনাল ফ্লুইড বলি। অ্যাকচুয়ালি সেমিনাল ফ্লুইডের মধ্যে কিছু কিছু গ্ল্যান্ড থেকে কিছু ফ্লুইড রিলিজ হয় এবং তার মধ্যেই কিন্তু স্পার্ম সেলসগুলো থাকে, যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি হেল্প করে স্পার্মের মোটিলিটিতে। কারণ সেগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু এনজাইমস থাকে, গ্লুকোজ থাকে, যেগুলো আলটিমেটলি হেল্প করে একটা স্পার্ম সেলসকে এনার্জি দেওয়ার জন্য। তো চলো দেখা যাক মোটামুটি সিমেনে বা সেমিনাল ফ্লুইডে কী কী কন্ট্রিবিউশন থাকে এবং আলটিমেটলি সেগুলোর কাজ কী। অ্যাকচুয়ালি সিমেনের কম্পোজিশন হচ্ছে স্পার্ম সেল প্লাস কিছু ফ্লুইডস, যেগুলো কন্ট্রিবিউটিং হয় বাই সাম অ্যাক্সেসরি গ্ল্যান্ডস, মানে কিছু অ্যাক্সেসরি গ্ল্যান্ডস থেকে কিছু কিছু ফ্লুইড বেরোয়, যেগুলোর সাথে কিন্তু স্পার্ম সেল কম্বাইন থাকে, সেটাকে আমরা কিন্তু বলছি সিমেন। তো এবার দেখা যাক নর্মালি এগুলো কিভাবে হেল্প করে। সাম অ্যাক্সেসরি গ্ল্যান্ডস বলতে কিন্তু বোঝা যায় যে মানে যারা ফ্লুইডে কন্ট্রিবিউশন করে, সেটা হচ্ছে 70% অফ ফ্লুইডস আসে কিন্তু সেমিনাল ভেসিকল ফ্লুইড থেকে। তো এই সেমিনাল ভেসিকল ফ্লুইডের মধ্যে কি কি থাকে, এক থাকছে ফ্রুক্টোজ, প্রস্টাগ্ল্যান্ডিন, আর একটা হচ্ছে ক্লটিং প্রোটিন। তো এগুলোর কাজ কি? ফ্রুক্টোজ হচ্ছে নর্মালি আমরা কিন্তু জানি যে গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো নর্মালি কিন্তু এনার্জি দেয়। আমরা যে স্পার্মের স্ট্রাকচারটা দেখালাম সেখানে কিন্তু দেখা যায় যে মাইটোকন্ড্রিয়া থাকে, অ্যাকচুয়ালি কিন্তু সেটা এটিপি বা এনার্জি প্রোডাকশানে হেল্প করে। তো সেই যে এনার্জিটা সেটা কিন্তু এই ফ্রুক্টোজ থেকে পায়। নেক্সট হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যাকচুয়ালি কি? প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে নর্মালি এটা কিন্তু ইউটেরাসের ভেতরের যে মাসেলটা থাকে সেটাকে স্মুথ করে, সফট করে এবং আলটিমেটলি কন্ট্রাকশানে হেল্প করে, যার জন্য কি হয় যখন স্পার্ম সেলস বা সেমিনাল ফ্লুইডগুলো সেখানে যায়, সেখান থেকে স্পার্মগুলো ইজিলি কিন্তু ওপরের দিকে সেকেন্ডারি ওসাইটসের কাছে ইজিলি পৌঁছতে পারে। নেক্সট হচ্ছে ক্লটিং প্রোটিন। এই ক্লটিং প্রোটিনের হেল্প হচ্ছে কি, যেটা বলেছিলাম প্রথমে হচ্ছে কি এজাকুলেশনের দ্বারা কিন্তু যে সিমেন থাকে সেটা কিন্তু ফার্স্ট ডিপোজিট হয় ভ্যাজাইনাতে, ঠিক আছে। এই যে ভ্যাজাইনাতে যখন ডিপোজিট হয় যাতে ইজিলি ফ্লাশ আউট না করে যায়, তাই জাস্ট মানে ইমিডিয়েট আফটার ইজাকুলেশন সেটা কি হয় ভ্যাজাইনাল ওয়ালে এই ক্লটিং প্রোটিনের হেল্পে যে স্পার্ম সেলসগুলো থাকে সেগুলো কিন্তু ক্লট হয়ে যায়, মানে অ্যাডহেয়ার করে যায়, আটকে যায়, ঠিক আছে। তো এখানে হচ্ছে ক্লটিং প্রোটিনের কাজ, যাতে ইজিলি সেটা বাইরে বেরিয়ে না আসে। নেক্সট হচ্ছে 30% অফ যে ফ্লুইডটা সেমিনাল ফ্লুইডটা সেটা কিন্তু কন্ট্রিবিউটেড হয় প্রস্টেট গ্ল্যান্ড দ্বারা। প্রস্টেট গ্ল্যান্ডের যে ফ্লুইড সেটাতে নর্মালি কী থাকে, একটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, একটা হচ্ছে ফিব্রিনোলাইসিস পাওয়া যায়। তো সাইট্রিক অ্যাসিডের কাজ কি? সাইট্রিক অ্যাসিডের অ্যাকচুয়ালি কাজ হলো নর্মালি ফ্লাজেলা যে থাকে, যেটা আমরা টেল পার্ট দেখালাম স্পার্মের, সেই টেল পার্টটাকে আমরা নর্মালি বলি ফ্লাজেলা। সেটার মোটিলিটি মানে সেটা তো মোটাইল, যার জন্য কিন্তু উপরের দিকে রাইট করে এবং সেকেন্ডারি ওসাইটে পৌঁছায় স্পার্মটা। তো সেই ক্ষেত্রে কি হয়, তার যে মোটিলিটিটা সেটাকে কিন্তু বাড়িয়ে দেয় সাইট্রিক অ্যাসিড। দেন হচ্ছে ফিব্রিনোলাইসিস। প্রথমে কিন্তু আমরা বললাম সেমিনাল ভেসিকল ফ্লুইডে দেখেছি ক্লটিং প্রোটিন, কারণ কি এটা হেল্প করছিল যাতে ফ্ল্যাশ আউট হয়ে সেই স্পার্ম সেলসগুলো বাইরে না বেরিয়ে আসে, সেটা কিছুক্ষণের জন্য, কিন্তু সেটাকে তো উপরে আপরাইট যেতে হবে, তাই সেটা কি করে আবার এগেইন যে সমস্ত স্পার্ম সেলসগুলো অ্যাডহেয়ার করে গেছিলো ভ্যাজাইনার মধ্যে সেগুলোকে রিলিকুইফাই করে এবং সেগুলোকে লাইসিস করে জাস্ট ওপরের দিকে হেল্প করে মানে আপরাইট পজিশনে যাওয়ার জন্য এবং সেকেন্ডারি ওসাইটের কাছাকাছি পৌঁছানোর জন্য। নেক্সট 1% কন্ট্রিবিউট হয় ফ্লুইড থ্রু বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড দ্বারা। তাহলে বোঝা গেল সিমেনের এখানে পার্টটা কি, অ্যাকচুয়ালি সিমেন স্পার্ম সেলস ইটসেলফ সিঙ্গেলভাবে বা ইন্ডিপেন্ডেন্টলি যায় না, সেটা কিন্তু কিছু ফ্লুইডসের মাধ্যমেই কিন্তু সেখানে যেতে পারে, কারণ ফ্লুইডের মধ্যে যে সমস্ত ফ্যাক্টরসগুলো, এনজাইমসগুলো বা যেসব উপাদানগুলো দেখা যায় সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি হেল্প করে স্পার্ম সেলটাকে এনার্জি দেয় এবং হাইপার মোটিলিটি করে সেটাকে কিন্তু ওপরের দিকে পৌঁছাতে হেল্প করে, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি স্পার্ম সেলের কাজ।
এখানে আমি ফ্লো চার্টের মাধ্যমে ফার্টিলাইজেশন প্রসেসটাকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি এক্সামের টাইমেও যদি ইজিলি এটা লেখা যায় তাহলে কিন্তু ফুল নাম্বার পাওয়া যাবে, কারণ এখানে টোটাল জিনিসটা এক্সপ্লেন করা হয়েছে, আর প্রথমের যেগুলো আমি বলেছিলাম সেগুলো একটু অল্প বিস্তর কিন্তু এক্সপ্লেন করে দিতে হবে এক্সামের ক্ষেত্রে, তাহলে কিন্তু কমপ্লিট নাম্বার পাওয়া যাবে। তো চলো দেখা যাক ফ্লো চার্টটা কী আছে। ঠিক আছে, নর্মালি হচ্ছে কি ফার্স্ট যেটা আমরা দেখতে পাই ওভাম সাইডটাতে, যদি আমরা দেখি ফিমেল সাইডটাতে, তখন কি হয় দ্য ওভাম অর সেকেন্ডারি উসাইট, যেটা আমি বলেছিলাম ওভুলেশনের সময় কিন্তু ফার্টিলাইজেশন হওয়ার আগে কিন্তু সবসময় সেকেন্ডারি উসাইটই বলে সেটাকে। তো দ্য ওভাম অর সেকেন্ডারি উসাইট পিকড আপ বাই tubal fimbriae at the time of ovulation by muscular contraction, suction or ciliary action or positive chemotaxis activity। তো সেম জিনিস যেটা আমি আগেও এক্সপ্লেন করেছিলাম যে ওভাম বা সেকেন্ডারি উসাইট পিকড আপ হয় টিউবাল ফিমব্রি দ্বারা ডিউরিং ওভুলেশন বা ওভুলেশনের পর। কিসের দ্বারা সেটা পিকড আপ হয়? বাই মাস্কুলার কন্ট্রাকশন অফ দ্য টিউব অর সাকশন অ্যাক্টিভিটি অর সিলিয়ারি অ্যাকশন অফ দ্য ফিমব্রি অর পজিটিভ কেমোট্যাক্সিস অ্যাক্টিভিটি। দেন সেটা কি হয় র্যাপিডলি ট্রান্সপোর্ট হয় টু অ্যাম্পেলারি পার্টে, বা আমরা নর্মালি যেটা বলি অ্যাম্পেলারি ইজমিক জাংশন অফ ফ্যালোপিয়ান টিউবে, সেখানে সে ওয়েট করে কিন্তু স্পামের জন্য। ঠিক আছে, নেক্সট যদি আমরা সেম টাইমে যদি দেখি নর্মালি স্পামের ক্ষেত্রে যদি দেখি বা মেল সাইডটা যদি দেখি, তাহলে কি হয় যে 100 of millions স্পাম ডিপোজিটেড হয় ইন ভেজাইনা থ্রু কয়টাস অ্যাট সিঙ্গেল ইজাকুলেশন। ঠিক আছে, 100 of millions। নেক্সট কি হয় 1000 of them enter into uterine cavity, তাদের মধ্যে 1000 স্পাম সেলস কিন্তু ইউটেরাইন ক্যাভিটিতে যায়। দেন 300 to 500 reaches to secondary oocyte at ampullary part। নেক্সট হচ্ছে then within few minutes of sperm reaches to secondary oocyte and one sperm only can come in contact with সেকেন্ডারি উসাইট। মানে হচ্ছে কিছু মিনিটের মধ্যেই কিন্তু ওই যে 300 to 500 স্পাম বললাম সেগুলো কিন্তু সেকেন্ডারি উসাইটের কাছাকাছি পৌঁছে যায়, বাট অনলি একটা স্পাম কিন্তু ফিউজ হয় সেকেন্ডারি উসাইটসের সাথে। ট্রাই করে অনেকগুলো, বাট কিন্তু অনলি ওয়ান স্পাম ক্যান জাস্ট ফার্টিলাইজ সেকেন্ডারি উসাইট। ঠিক আছে, মানে সেকেন্ডারি উসাইটকে কিন্তু কেবলমাত্র একটা স্পাম সেলই কিন্তু করতে পারবে বা ফিউজ করতে পারবে এবং জায়গোট তৈরি করবে। ঠিক আছে, এবার দেখা যাক যখনই কন্ট্যাক্টে আসে একটা স্পাম সেল, যখন সেকেন্ডারি উসাইটসের কন্ট্যাক্টে আসে তখন অ্যাকচুয়ালি কী হয়। এরপর আমরা যেটা বলেছিলাম যে নর্মালি যদি স্পার্মের স্ট্রাকচারটা দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে স্পার্মের যে আউটার কাভারিংটা ছিল সেটা কিন্তু বা হেড পার্টটা, সেখানে একটা অ্যাক্রোজোমাল ক্যাপ বলে একটা পার্ট ছিল। এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যাক্রোজোমাল ক্যাপ এটা অ্যাকচুয়ালি রিসেপ্টর হিসেবে কাজ করে, কারণ অ্যাক্রোজোমাল ক্যাপের উপরে কিন্তু অনেকগুলো প্রোটিনস থাকে বা প্রোটিন রিসেপ্টর থাকে, যেগুলো অ্যাকচুয়ালি কিন্তু ফিউশনে হেল্প করে। যেটা সেকেন্ডারি উসাইটের গায়েও অনেকগুলো রিসেপ্টর থাকে, যেটাকে আমরা বলি ZP3, মানে জোনা পেলুসিডা প্রোটিন থাকে, যেগুলো অ্যাকচুয়ালি কিন্তু রিসেপ্টর হিসেবে কাজ করে স্পার্মের যে অ্যাক্রোজোমাল ক্যাপের উপর প্রোটিন থাকে সেগুলোর রিসেপশনের জন্য। তো সেই ক্ষেত্রে ফিউজ হতে পারে। তো এই অ্যাক্রোজোমাল রিয়াকশন তখন কিন্তু দেখা যেতে পারে। তো সেটাতে কি হয় actually acrosomal reaction occur by which complete dissolution of corona cells occurs due to hyaluronidase effect। এবার বলি যে এই অ্যাকচুয়ালি করোনা সেলসগুলো কী কী এবং অ্যাকচুয়ালি হায়ালুরোনাইডেজ এফেক্টটা কী। নর্মালি করোনা সেলস হচ্ছে, এখানে একবার আমরা সেকেন্ডারি উসাইটের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি দেখাচ্ছি। এখানে যদি আমি যেটা বললাম যে অ্যাক্রোজোমালের যে অ্যাক্রোজোমাল ক্যাপের রিয়াকশন, সেটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখানে আমরা কিন্তু অনেকগুলো, এটা টোটাল স্ট্রাকচারটা হচ্ছে সেকেন্ডারি উসাইটের। এখানে নর্মালি দেখানো হচ্ছে যে কিছু কিছু কালারিংয়ের মাধ্যমে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি এবং আইডেন্টিফাই করানোর চেষ্টা করেছি। একদম আউটার মোস্ট কিছু সেলস দেখা যাচ্ছে যেগুলোকে কিন্তু বলা হচ্ছে করোনা সেলস বা করোনা রেডিয়েটা। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু সেকেন্ডারি উসাইটটা যখন ওভুলেশনের পর বেরিয়ে আসে তখন কিন্তু এই স্ট্রাকচারটা নিয়েই কিন্তু ওভুলেশনের সময় কিন্তু বেরিয়ে আসে। এটা অ্যাকচুয়ালি প্রোটেকশন দেয় সেকেন্ডারি উসাইটকে। তো এর যে আউটার লেয়ার্সগুলো দেখা যায় সেগুলোকে কিছু সেলস থাকে যেগুলোকে বলা হচ্ছে করোনা সেলস। ঠিক আছে, এবং তার যে ভেতরের লেয়ারটা একটা আমি রেড পার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা হচ্ছে এর আউটার কাভারিং।
দেন হচ্ছে তার পার্ট যেটা পার্পল কালার বা ভায়োলেট কালার যদি আমরা বলি, এই কালারটাকে আমরা বলা হচ্ছে পেরিভাইটালাইন স্পেস বা পেরিভাইটালাইন মেমব্রেন, যেটা হচ্ছে সেকেন্ডারি ওসাইটের জাস্ট মেমব্রেন আমরা যদি বলি সেটাকে বলা হয় মেমব্রেন। ঠিক আছে, এখানে আমরা দেখছি প্রথমে অনেকগুলো এই যে জাস্ট এখানে কিছু কিছু রিসেপ্টার্স দেখা যাচ্ছে, যেটাকে বলা হয় ZP3 রিসেপ্টার্স বা জোনা পেলুসিডা প্রোটিন। এগুলো এটা নর্মালি কি হয়, এই যে এখানে দেখুন, এখানে একটা ইমেজে দেখা হয়েছে যে স্পাম সেলস আসছে এবং এখানে দেখা যাচ্ছে যে স্পাম সেলটা এই যে রিসেপ্টার আছে সেই রিসেপ্টারের সাথে বাইন্ড করছে। এখানে যে অ্যাক্রোজোমাল ক্যাপ থাকে নর্মালি, যে এই যে স্পাম সেল আছে তার মাথার যে হেড পার্টটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্রোজোমাল ক্যাপ। এই অ্যাক্রোজোমাল এই অ্যাক্রোজোমাল ক্যাপের মধ্যে হায়ালুরোনাইডেস যে উৎসেচকটা সেটা কিন্তু রিলিজ হয় এবং থ্রু ক্যাপাসিটেশন মানে হচ্ছে নর্মালি অ্যাকচুয়ালি ভ্যাজাইনাল যে সিক্রেশনসগুলো বেরোয় যখন স্পাম সেল যখন সেদিক দিয়ে আসে তখন কি হয়, এই যে অ্যাক্রোজোমাল ক্যাপ থাকে তার উপরে যে কিছু প্রোটিন থাকে সেগুলোর মধ্যে কিছু চেঞ্জেস আনে, যার জন্য কি এক্স্যাক্টলি যেই ধরনের রিসেপ্টার অ্যাকচুয়ালি হওয়া দরকার অ্যাক্রোজোমাল ক্যাপের মধ্যে সেটাতে কিন্তু ক্যাপাসিটেশন প্রসেসে কিন্তু সেটা কি হয় আলটিমেটলি কনভার্ট করে অ্যাকর্ডিং টু সেকেন্ডারি ওসাইটের যে রিসেপ্টার থাকে সেই অনুযায়ী, যার জন্য কি হয় ইজিলি যে অ্যাক্রোজোমাল ক্যাপ থাকে সেখান থেকে হায়ালুরোনাইডেস রিলিজ হয় এবং অলরেডি এখানে করোনা যে সেলস আছে তার চার সাইডে কিন্তু হায়ালুরোনিক অ্যাসিডেরও কিছু লেয়ার থাকে, যেগুলোকে কিন্তু লাইসিস করে আলটিমেটলি ফাইনালি সেকেন্ডারি ওসাইটসের যে জেনা পেলুসিডা প্রোটিন থাকে বা প্রোটিন রিসেপ্টার থাকে সেখানে কিন্তু আলটিমেটলি অ্যাটাচ হতে পারে এবং এই অ্যাটাচ হয়ে আলটিমেটলি সেটা কিন্তু আস্তে আস্তে ইনভেড হতে থাকে। ঠিক আছে, এটা নর্মালি তাহলে স্ট্রাকচার। তাহলে কি হলো, করোনা সেলস যেটা হলো নর্মালি এই যে স্পাম সেলস থাকে, স্পাম সেলসের যে হেডটা থাকে হেড পার্ট, তার মধ্যে একটা পার্ট থাকে অ্যাক্রোজোমাল ক্যাপ। এই অ্যাক্রোজোমাল ক্যাপ থেকে হায়ালুরোনাইডেস যে উৎসেচকটা বেরোয় সেটা রিলিজ হয়, যার জন্য কি হয় এই করোনা সেলসগুলো অলরেডি ডিজেনারেট করে। এছাড়াও কি হায়ালুরোনিক অ্যাসিড থাকে সেটাও ডিজেনারেট করে এবং আলটিমেটলি ক্যাপাসিটেশন প্রসেসে কি হয় যে অ্যাক্রোজোমাল ক্যাপ থাকে তার যে প্রোটিন সারফেসটা সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয় এবং রিসেপ্টারটা কিসের মতো কনভার্ট হয় যাতে সেটা সেকেন্ডারি ওসাইটের যে ZP3 রিসেপ্টার থাকে তার সাথে অ্যাটাচ হতে পারে, সেই অনুযায়ী কনভার্ট হয়, যেটাকে কিন্তু ক্যাপাসিটেশন প্রসেস বলে। এবং এটা কিসের জন্য হয়, এটা নর্মালি যে প্রোটিনটা চেঞ্জ হচ্ছে সেটা নর্মালি যে ইউটেরাইন সিক্রেশনসগুলো থাকে সেটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ হয়। ঠিক আছে, ফাইনালি তখন কি হয়, ফাইনালি এটা এসে কিন্তু ফিউজ হতে পারে। তাহলে কি হলো, অ্যাক্রোজোমাল রিয়াকশন অকার হয় বাই হুইচ কমপ্লিট ডিসলিউশন অফ করোনা সেলস অকার্স ডিউ টু হায়ালুরোনাইডেস এফেক্ট। নেক্সট হচ্ছে কি, তারপরে কি হলো, যখনই অ্যাক্রোজোমাল রিয়াকশন হলো সেটা কি হলো করোনা সেলসগুলোকে নষ্ট করলো এবং আলটিমেটলি সেটা কিন্তু ইনভেট করলো জোনা পেলুসিডার মধ্যে, কারণ ZP3 সাথে সেটা অ্যাটাচ হয় এবং সেটা আলটিমেটলি ভেতরের দিকে আরও চলে যায় এবং তার যে সেকেন্ডারি ওসাইটের যেটা মেমব্রেন বলেছিলাম পেরিভাইটালাইন মেমব্রেন সেখানে কিন্তু আলটিমেটলি টাচ হয়। ওয়ান স্পাম টাচেস দ্য উলেমা অর আউটার কাভারিং অফ দ্য সেকেন্ডারি ওসাইট, যেটা আমি ছবিতে দেখিয়েছিলাম পেরিভাইটালাইন মেমব্রেন, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ডারি ওসাইটের হচ্ছে আউটার পার্ট, সেটাকে টাচ করে। যখনই হচ্ছে টাচ করে তখন কি হয়, পেরিভাইটালাইন মেমব্রেন বা সেকেন্ডারি ওসাইটের যে বাইরের কাভারিংটা যেটাকে উলেমা বলা হয় সেটাকে টাচ করে, তখন কি হয় কিছু কিছু ভেতরের যে সেলের মধ্যে যে কর্টিক্যাল গ্র্যানিউলসগুলো থাকে সেগুলো চলে আসে, মানে একদম সাইডে চলে আসে এবং এসে গিয়ে কি হয় এক্সোসাইটোসিস পদ্ধতিতে সেটা বাইরে বেরোনোর চেষ্টা করে এবং যে উলেমাটা থাকে মানে টোটাল মেমব্রেনটা থাকে সেটাকে হার্ড করে দেয়। হার্ড করে দেওয়ার জন্য কি হয় আলটিমেটলি পলিস্পার্মি যে টার্মিনোলজিটা মানে যেটা বলে যখনই একটা স্পাম টাচ করে উলেমাকে তখনই কি হয় এই প্রসেসগুলো স্টার্ট হয়ে যায় যাতে ফার্দার আর কোনো স্পাম সেলস ভেতরে এন্টার করতে না পারে, যেটাকে বলা হয় উলেমা ব্লক। তাহলে কি হলো, উলেমা ব্লক প্রসেসটা স্টার্ট হয়, মানে হচ্ছে যখনই কোনো জোনা পেলুসিডা ক্রস করার পর যখনই কোনো স্পাম উলেমাকে টাচ করে বা মেমব্রেনটাকে টাচ করে সেকেন্ডারি ওসাইটের, তখনই কি হয় কিছু কর্টিক্যাল গ্র্যানিউলস এক্সোসাইটোসিস পদ্ধতিতে সেলের পেরিফেরিতে চলে আসে এবং বাইরে চলে আসে
যেটা কি করে পুরো প্লাজমা মেমব্রেনটাকে বা যে সেকেন্ডারি ওসাইটের মেমব্রেন থাকে সেটাকে কিন্তু হার্ড করে দেয়, এবং যে হার্ড করার জন্য কি হয় একটা ব্লক তৈরি করে, সেটাকে আমরা নর্মালি বলি উলেমা ব্লক। আর এই উলেমা ব্লকটাকে ফার্দার কিসে হেল্প করে, পলিস্পার্মি যাতে না হয় তার জন্য হেল্প করে। মানে ওয়ান টাইম জাস্ট অনলি ওয়ান স্পার্মি কিন্তু ফিউজ হতে পারবে, বাদ বাকি এই উলেমা ব্লক হার্ড হয়ে যাওয়ার জন্য কি হয়, জাস্ট একটা স্পাম কিন্তু ভেতরে ইন্ট্রোডিউস করবে, বাকি কিন্তু সমস্ত স্পাম কোনো স্পার্মি আর ফিউজ হতে পারবে না বা কন্ট্যাক্টে আসতে পারবে না। ঠিক আছে, তাহলে কি হলো, one sperm touches the ulema or outer covering of secondary oocyte যেটা বললাম। দেন কি হচ্ছে, উলেমা ব্লক প্রিভেন্ট পলিস্পার্মি, যেটা বলে দিলাম উলেমা ব্লক কিভাবে হচ্ছে। Then complete entry of sperm into the cell and completion of second meiotic division occur, যেটা এর আগেও আমরা ওজেনেসিসের সময় বলেছিলাম যে নর্মালি ওভুলেশনের সময় সেকেন্ডারি ওসাইট বেরোয় এবং সেটা কিন্তু তার মিওটিক টুতে স্টার্ট করে, বাট সেটা কিন্তু ইনকমপ্লিট থাকে যেহেতু সেখানে সেন্ট্রিওলের অভাব থাকে, যেটা কিন্তু অনলি ফার্টিলাইজেশন হলেই কিন্তু বা স্পার্ম সেল ফিউজ হলেই কিন্তু কমপ্লিট হয়। সেই জন্য এখানে দেখা যাচ্ছে যখনই কিন্তু উলেমা ব্লক হচ্ছে, মানে একটা সেল জাস্ট এন্টার করে গেল সেলের মধ্যে, তার মানে কি সেখানে সেকেন্ডারি ওসাইটের কিন্তু সেকেন্ড মিওটিক ডিভিশন যেটা সেটা কমপ্লিট হয়ে যায়। আলটিমেটলি তখন সেকেন্ডারি ওসাইটটা কনভার্ট হয় ফিমেল প্রোনিউক্লিয়াসে অ্যান্ড ফার্স্ট পোলার বডিতে, যেটা নেক্সটে আমি লিখেছি যে ফর্মেশন অফ ফিমেল প্রোনিউক্লিয়াস অ্যান্ড ফার্স্ট পোলার বডি অকার অ্যান্ড কন্টেন এন নাম্বার অফ ক্রোমোজোম। এখানে কিন্তু ফিমেল প্রোনিউক্লিয়াসে যেটা আমি বলছিলাম 23X ক্রোমোজোম থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড সেলস থাকে নর্মালি। আর ফার্স্ট পোলার বডি মানে দুটো পার্ট তৈরি হয়, একটা হচ্ছে ফিমেল প্রোনিউক্লিয়াস এবং একটা হচ্ছে ফার্স্ট পোলার বডি। ফার্স্ট পোলার বডিটা অ্যাকচুয়ালি হচ্ছে ধীরে ধীরে ডিজেনারেট করে যায়, কারণ এটার সাইজ ছোট হয়। অ্যাকচুয়ালি এর মধ্যে সাইটোপ্লাজম খুব কম থাকে, কিন্তু ফিমেল প্রোনিউক্লিয়াস প্রায় সেলের যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট সাইটোপ্লাজম থাকে সেটা ইউজ করে, তাই কিন্তু জাইগোটের জন্য এই ফিমেল প্রোনিউক্লিয়াসটাই কাজে লাগে। তো তারপরে কি হয়, ইমিডিয়েট আফটার দ্যাট মানে যখনই ফিমেল প্রোনিউক্লিয়াসটা তৈরি হয়ে যায় তখন মেল এবং ফিমেল প্রোনিউক্লিয়াস যেটা সেটা বোথ ফিউজ করে এবং আলটিমেটলি ফর্মেশন করে ডিপ্লয়েড সিঙ্গেল সেল। এবার কিছু ইম্পর্টেন্ট নোটস জেনে নেওয়া যাক, যেগুলো আমি এখানে জাস্ট বলে দিয়েছি একবার জাস্ট মাথায় হ্যামারিংয়ের জন্য, কারণ এগুলো হচ্ছে এক্সামের টাইমে অনেক সময় কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয়। সিঙ্গামি মানেটা কি, ইউনিয়ন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট যখন ফিউশন হচ্ছে সেই প্রসেসটাকেই বলা হচ্ছে কিন্তু সিঙ্গামি। দেন হচ্ছে প্লাজমোগ্যামি মানে কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে সাইটোপ্লাজম যে থাকে সেটার যখন বোথ মেল এবং ফিমেল গ্যামেটের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে সেই দুটো যখন ইন্টারমিক্সিং হয় তখন কিন্তু তাকে বলা হয় প্লাজমোগ্যামি। দেন হচ্ছে ক্যারিওগ্যামি মানে হচ্ছে দ্য ফিউশন অফ প্রোনিউক্লিয়াই অফ স্পার্ম অ্যান্ড ওভাম। নিউক্লিয়াসের যখন ফিউশন হয় দুটোর স্পার্ম এবং ওভামের যে নিউক্লিয়াস যখন ফিউজড হয় তখন সেটাকে বলা হচ্ছে ক্যারিওগ্যামি। অ্যান্ড অ্যাম্ফিমিক্সিং হচ্ছে আলটিমেটলি যখন ক্রোমোজোমের মধ্যে যখন ইন্টারমিক্সিং হবে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাম্ফিমিক্সিং। তাহলে কি ডিউরিং ওভুলেশন সেকেন্ডারি ওসাইট রিলিজড, এটা আমি প্রথমে বলেছি যে ওভুলেশনের সময় যেটা বেরোয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচিওর ওভাম থাকে না বা ফিমেল প্রোনিউক্লিয়াস থাকে না, সেটা কিন্তু সেকেন্ডারি ওসাইট থাকে এবং একটা ফেজে মিওটিক 2 ফেজে কিন্তু সেটা অ্যারেস্টেড থাকে, সেটা অনলি ফার্টিলাইজেশনের পরেই কিন্তু সেকেন্ড ডিগ্রি যেটা সেকেন্ড মিওটিক ডিভিশন সেটা কমপ্লিট করে। এরপর নেক্সট হচ্ছে ফার্টিলাইজেশন অকার ইন অ্যাম্পুলারি পার্ট অর অ্যাম্পুলারি ইসমিক জাংশন অফ ফ্যালোপিয়ান টিউব। তাহলে কোথায় হচ্ছে, ফ্যালোপিয়ান টিউবে হচ্ছে, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলারি পার্টে হচ্ছে। এবার অ্যাম্পুলাটা নর্মালি কিন্তু যদি অপশানে অ্যাম্পুলা শুধু থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাম্পুলাতে হবে, আদারওয়াইজ যদি সেখানে কিন্তু আরেকটা অপশান যদি অ্যাম্পুলা ইসমিক জাংশন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি কারেক্ট অ্যান্সার হবে অ্যাম্পুলা ইসমিক জাংশন, কারণ অ্যাকচুয়ালি জাংশনটাতেই কিন্তু ফার্টিলাইজেশন হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে আফটার ফার্টিলাইজেশন সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিটেড ইন সেকেন্ডারি ওসাইট, সেটা আগেই বললাম। এবার হচ্ছে জাইগোট ইজ এ ডিপ্লয়েড সেল, অবশ্যই দুটো ফিউশন হয়ে মানে মেল প্রোনিউক্লিয়াস এবং ফিমেল প্রোনিউক্লিয়াস বোথ ইউনাইট হয়ে কিন্তু জাইগোট তৈরি করে। তো অবভিয়াসলি এখানে ডিপ্লয়েড সেল তৈরি হবে, মানে 23X বোথ মিলে কিন্তু 46X ক্রোমোজোম তৈরি করে। তো তাহলে জাইগোট হচ্ছে অবশ্যই একটা ডিপ্লয়েড সেল।
নেক্সট হচ্ছে সেকেন্ডারি উসাইটের, যেটা আমরা ওভুলেশনের পর যে সেকেন্ডারি উসাইট ওয়েট করে ওভুলেশনের ফার্টিলাইজেশনের জন্য, সেই সেকেন্ডারি উসাইটের কিন্তু লাইফ স্প্যান হচ্ছে 12 to 24 আওয়ার্স। আফটার দ্যাট সেটা কিন্তু ডিজেনারেট করে যায় বা নষ্ট হয়ে যায়। তো মানে ফার্টিলাইজেশনের আর কখন চান্স থাকবে না। যদি 24 আওয়ার্সের পর নর্মালি সেখানে স্পার্ম রিচ করে, তাহলে সেক্ষেত্রে ফিউশনের কোনো চান্স থাকবে না। এবার কি স্পার্মের ক্ষেত্রে সেই লাইফ স্প্যানটা কিন্তু বেশি হয়, 48 to 72 আওয়ার্স। আর সেক্স অফ ফিটাস ডিটারমাইন্ড হয় অনলি বাই স্পার্মস ক্রোমোজোম। মানে এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় বলে যে এখানে কিন্তু ফিমেলের কোনো রকম হাত থাকে না, মানে একটা বেবি হচ্ছে বা ফিটাস যে মেল হবে না ফিমেল হবে সেটা অনলি ডিপেন্ড করে স্পার্ম সেলসটা কেমন, মানে সেটা কি 23X ক্রোমোজোম নিয়ে আসছে না 23Y ক্রোমোজোম নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু যেটা জাইগোটের যে সেক্স ডিটারমিনেশন হয় বা ফিটাসের যে সেক্স ডিটারমিনেশন হয় যে সে মেল হবে না ফিমেল হবে, সেটা অনলি ডিপেন্ড করে স্পার্ম ক্রোমোজোমের উপর, মানে মেল পার্সনের উপর। ঠিক আছে, তো আশা করি তো কোথাও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিও।